নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। যদি এই সময় ফেসবুকে বা টুইটারে স্ট্যান্ড উইথ জেইউ বা স্ট্যান্ড উইথ ডিইউ এরকম হ্যাশট্যাগ দেখেন, যদি এরকম আবেদন দেখতে পান যে ডিইউ বা জেইউ ছাত্রদের পাশে দাঁড়ান, তাহলে কখনোই ভাববেন না এটা দিল্লি ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি। এর মানে বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি বা কখনো রাজশাহী ইউনিভার্সিটি সহ বিভিন্ন ক্যাম্পাসের নাম পাবেন। টানা 3 দিন আজকেও ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ এবং কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শাসক দল আওয়ামী লীগের যে ছাত্র শাখা ছাত্রলীগ তাদের সংঘর্ষ অব্যাহত। শেষ পাওয়া খবর অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দখল নিয়েছে পুলিশ, ছাত্রদেরকে বের করে দেওয়া হয়েছে। গতকালই সরকার ঘোষণা করেছিল অনির্দিষ্টকালের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এরই মধ্যে অনেকেই একটা ভিডিও দেখেছেন যে গুলির সামনে এক ছাত্র, সে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে পুলিশকে আহ্বান করছিল গুলি মারতে এবং সেই ছেলেটির গুলি লাগেও এবং সে মারা যায়, যার নাম আবু সাইদ। এই আবু সাইদের এই বুক চিতিয়ে দাঁড়ানো ছবি এই আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। কিন্তু তারপরেই প্রশ্ন উঠেছে এই আবু সাইদের রাজনৈতিক পরিচয় নিয়ে, সেই নিয়ে বিতর্ক হচ্ছে কেন। এর আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা আরেকটা হয়তো ভিডিও দেখেছেন যেখানে আন্দোলনকারীরা বলছে আমরা কারা, আমরা কারা, রাজাকার রাজাকার। এইটুকু একটা ক্লিপ। রাজাকার কারা? যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনার সাথে যে সমস্ত মানুষ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করত, ধর্ষণ করত, বাড়িঘর জ্বালিয়ে দিত তারা। এখান থেকে প্রশ্ন উঠেছিল যে এটা কি রাজাকারদের আন্দোলন, এটা কি রাজাকারদের সমর্থক। এই বিতর্কই ফিরে এলো আবু সাইদের, অর্থাৎ সেই বুক চিতিয়ে দাঁড়ানো যুবকের 14ই আগস্টের একটা পোস্টকে কেন্দ্র করে, যেটা ভাইরাল হয়েছে। আমরা সেটা ভেরিফাই করেছি, হ্যাঁ এটা ঠিক পোস্ট। সেই পোস্টে আবু সাইদ দেলোয়ার হোসেন সাইদি নামে একজন রাজাকার জামাতে ইসলামীর নেতা, প্রাক্তন সাংসদ, তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন এবং আবু সাইদ আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে তাকে যেন, অর্থাৎ দেলোয়ার হোসেন সাইদি নামে যে রাজাকার বলে অভিযুক্ত, খুন এবং ধর্ষণ এবং লুটতরাজের অভিযোগে অভিযুক্ত যে ব্যক্তি, তাকে যেন আল্লাহ স্বর্গে নিয়ে নেন, এরকম তিনি আবেদন করেছেন। কে এই সাইদি? 2013 সালে এই সাইদিকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও তার উপরে ফাঁসির সাজা ছিল, যেটা 2014 সালে পরবর্তীকালে মুকুব হয়। এই সাইদির বিরুদ্ধে 20টির বেশি মামলা ছিল, 20টির মতো মামলা ছিল, যার 8টিতে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং 2টিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীকালে বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে, আবেদনের মধ্যে দিয়ে জামাতে ইসলামী আন্দোলন করেছিল। পুরো পৃথিবী জুড়ে মানবাধিকার সংগঠনগুলো যারা ফাঁসির বিরোধিতা করেন তারা আবেদন জানিয়েছিল। ফলত তার এই মৃত্যুদণ্ড বদলে যায় আমৃত্যু কারাবাসে এবং 14ই আগস্ট 2023 এই সাইদির জেলের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। সুতরাং যখন এই সাইদিকে নিয়ে আবু সাইদ, যিনি মারা গেছেন এই ছাত্র আন্দোলনের ছাত্রনেতা, তিনি যখন পোস্ট করেন, এটাকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে এ কিভাবে ছাত্রনেতা হয়। আপনি যদি তার পোস্টের কমেন্টে যান গিয়ে, তাহলে দেখবেন গতকাল থেকে আজকে নতুন অনেক কমেন্ট পড়েছে এবং সেখানে অনেকে প্রশ্ন তুলেছেন যে এ কি করে সাধারণ ছাত্র হয়। অনেকে বলছেন যে এই পোস্ট দেখার আগে পর্যন্ত এই ছেলেটার মৃত্যু নিয়ে আমি খুবই কষ্টে ছিলাম। অনেকে বলছেন যে জামাতে ইসলামী, জামাত শিবিরই একে সন্ত্রাসী বানিয়েছে, একে আত্মঘাতী বানিয়েছে। এবং অনেকে বলছেন যে সাইদি এবং আবু সাইদ দুজনেই শহীদ হয়েছেন। অনেকে প্রশংসা করছেন, অনেকে জামাত শিবিরের লোক বলে এই আবু সাইদকে অস্বীকার করছেন এবং তার নিন্দা জানাচ্ছেন। এবং অনেকে যেটা বলছেন যে আগে আমরা জানতাম না যে এ জামাত শিবিরের লোক, তাই না জেনেই দুঃখ পেয়েছিলাম। সুতরাং এর রাজনৈতিক পরিচয় নিয়ে একগাদা জল ঘোলা হচ্ছে এবং একই সাথে
এটাও ঠিক যে আবু সাইদ যেদিনকে মারা গেলেন পুলিশের গুলিতে, তার আগে তার যে শেষ ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টে তিনি পোস্ট করেছেন অধ্যাপক শামসুজ্জোহার, একটি সম্ভবত সেটি এপিটাফ, একটি ফলক, অধ্যাপক শামসুজ্জোহাকে, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন এবং 17ই ফেব্রুয়ারি তার বুকে যখন পাকিস্তান পুলিশের গুলি লাগে, তার আগে তিনি একটি সভায় বলেছিলেন যে আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। এবং এটা বলার পরের দিনই তিনি ছাত্রদের উপর যখন গুলি চলছে তখন তিনি পাকিস্তানি পুলিশের সামনে দাঁড়ান এবং তার বুকে গুলি লাগে এবং তিনি অধ্যাপক মারা যান। এই অধ্যাপককে স্মরণ করে আবু সাইদ বলেছেন যে স্যার আপনাকে খুবই এখন দরকার, এবং তিনি শামসুজ্জোহার মতো যে ব্যক্তিরা যারা ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে তিনি আহ্বান করেছেন আবু সাইদ। অর্থাৎ প্রশ্ন উঠছে, একদিকে আবু সাইদ যেরকম রাজাকার অর্থাৎ পাকিস্তানের যে খুনে বাহিনী বেসরকারি, তাদের একজন নেতার হয়ে পোস্ট যেরকম করছেন, তেমনি একজন মুক্তিযুদ্ধের সমর্থক একজন অধ্যাপকের প্রতিও তিনি তার কৃতজ্ঞতা জানাচ্ছেন, তাকে তিনি স্মরণ করছেন। সুতরাং প্রশ্ন উঠছে, আবু সাইদ সত্যি তিনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে? আরো প্রশ্ন উঠছে, এই যে ছাত্র আন্দোলন, এটা মার্কিনীদের কোনো কালার রেভলিউশনের চক্রান্ত কিনা, যেইভাবে তারা বিভিন্ন দেশে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করে। কারণ এর আগে হাসিনা যেটা অভিযোগ করেছিলেন, যে এক ইঙ্গিত করেছিলেন যে এক আমেরিকান তাকে এসে বলেছিল যে এখানে তাকে একটা আমেরিকান ঘাঁটি গড়তে দিতে হবে বাংলাদেশে, না হলে তিনি অর্থাৎ আমেরিকা এই হাসিনা সরকারের বিরুদ্ধে চলে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশ ভেঙে একটা নতুন রাষ্ট্র গড়তে চাইছে। এরকম একটা পরিস্থিতিতে অনেকে এই প্রশ্ন তুলছে যে এই আবু সাইদ যিনি মারা গেছেন ছাত্র, তিনি আমেরিকার কালার রেভলিউশনের একজন টুল কিনা, তিনি কালার রেভলিউশনের প্রতীক হয়ে উঠবেন কিনা। এটাকে ছাড়িয়ে যে প্রশ্ন সবার মনে এখন ঘুরছে সেটা হচ্ছে, আবু সাইদ রাজাকার হন বা না হন, প্রায় 52-53 বছর পরে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য আদৌ 30% কোটা বা আদৌ কোনো কোটার কোনো প্রয়োজন আছে কিনা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সুতরাং হাসিনা সরকার আজকে বলেছে, যে হাসিনা নিজেই বলেছেন যে ছাত্ররা আদালত থেকে ন্যায় বিচার পাবেন, উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবেন, অর্থাৎ ছাত্রদের বলছেন তোমরা আদালতে যাও। প্রশ্ন এটাও থাকবে যে যখন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা আছে বাংলাদেশের বুয়ার বা শেখ হাসিনার, তাহলে তিনি কেন আদালতের দিকে ঠেলছেন? কেন তিনি দেশের নাগরিক ছাত্রদের সাথে এসে কথা বলছেন না? কেন তাদের দাবি নিয়ে আলোচনা হচ্ছে না? কারণ ছাত্রদের দাবি যেটা অনেকে বলছে সেটা হচ্ছে, অনেক ছাত্র এটা দাবিয়েছে 5% রিজার্ভেশন নামিয়ে আনতে হবে 56% থেকে। সেক্ষেত্রে মহিলাদের রিজার্ভেশনও যেমন থাকবে না, মানে কমে যাবে। এখন মহিলাদের রিজার্ভেশন আছে 10%, 30% হচ্ছে মুক্তিযোদ্ধা, অন্যান্য অনগ্রসর অংশের জন্য আছে বাকিটা। সেক্ষেত্রে 5% যদি রিজার্ভেশন হয়, সেটা একটা সমস্যার দিকে দেখা যেতে পারে, মহিলারা বা অনগ্রসর অংশরা বঞ্চিত হতে পারেন। কিন্তু এইটা নিয়েই অনেকে নিন্দা করছেন যে 30% আদৌ মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ প্রয়োজন কিনা, এই নিয়ে আলোচনা হতে পারে। দেশের বাঙালি ছাত্ররা তারা প্রতিবাদ করছেন, তাদের সরকার তাদের সাথে বসে আলোচনা করবে, এটাই তো স্বাভাবিক। সেক্ষেত্রে হাসিনার এই যে বারবার ছাত্রদেরকে রাজাকার বলে ডেকে দেওয়া, সেটা কিন্তু
একটা অন্যদিকে নিয়ে যেতে পারে, আরো বেশি কমিউনালিজমের দিকে নিয়ে যেতে পারে, এটা কিন্তু অনেকে আশঙ্কা করছে। এছাড়াও আজকে আরেকটা যেটা খবর, গতকালই CNN যেটা জানিয়েছিল যে মার্কিন গুপ্তচরেরা তারা খবর পেয়েছে ইরান প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চায় এবং আগামী নভেম্বরে ইলেকশনের আগেই নাকি ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করবে। যখন ডোনাল্ড ট্রাম্পের গত 13 তারিখ ট্রাম্পকে হত্যার যে চেষ্টা হয়েছিল, সেই চেষ্টা নিয়ে এখন বিভিন্ন প্রশ্ন উঠছে মার্কিন প্রশাসনের তরফে, যে কিভাবে একজন 20 বছরের ছেলে একটা অস্ত্র হাতে নিয়ে, একটা স্নাইপার রাইফেল বড় সড়ো হয় সেটা হাতে নিয়ে অত কাছাকাছি একটা বাড়িতে উঠতে পারলো। এই প্রশ্ন যেরকম উঠছে তেমনি প্রশ্ন উঠছে যে আদৌ এটা কোনো আভ্যন্তরীণ চক্রান্ত কিনা, যখন কিনা বাইডেন যে করে হোক ক্ষমতায় টিকে থাকতে চাইছে এবং যে করে হোক সে আবার রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে চাইছে, সেই সময় এই ধরনের অভিযোগ ইরানকে জড়িয়ে দেওয়া সেটা তাৎপর্যপূর্ণ। এর একটা কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন সেই সময় 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সেনাপতি কাসেম সোলেমানিকে হত্যা করা হয় বাগদাদের ড্রোন হামলার মাধ্যমে, এবং ট্রাম্প সেটা খোলাখুলি অত্যন্ত ঔদ্ধত্যের সাথে ঘোষণা করেন। এবং ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সাথে যে পরমাণু চুক্তি সেটা বাতিল করা হয়। ফলত ইরানের ডোনাল্ড ট্রাম্পের প্রতি রাগ থাকা স্বাভাবিক, কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নাসের কান্নানি তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ট্রাম্পকে হত্যার যে ষড়যন্ত্র হয়েছিল তার সাথে ইরান কোনোভাবে জড়িত না, এমনকি আগামী দিনেও ট্রাম্পকে হত্যার জন্য ইরান কোনো পরিকল্পনা করেনি। ইরান ট্রাম্পকে আন্তর্জাতিক আদালতে আইনিভাবে মোকাবিলা করতে চায়। এই সমগ্র বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে। শুভরাত্রি।